তো তোমার কটা অনুষ্ঠান আজ? শোনা, সেই ব্যাপারে তোমার সঙ্গে কথা আছে। আমাকে না একজন অর্গানাইজার খুব করে ধরেছে, তোমাকেও রিকোয়েস্ট করেছিল, বাট তুমি না করে দিয়েছিলে। মেঘ বলছে কি আমার জন্য, মানে শুধুমাত্র আমার জন্য তুমি কি অনুষ্ঠানে আসবে প্লিজ? দেখো বেশিক্ষণ সময় লাগবে না, 3টে গান গাইলেই হবে। নো চান্স। আমি রিকোয়েস্ট করছি, তাও তুমি নো চান্স বলছো? দেখো, তুমি আমাকে এরকম রিকোয়েস্ট করোই না। ওকে ঠিক আছে, তাহলে আমিও কিন্তু একটা কথা তোমাকে বলবো না। খুব ইম্পর্টেন্ট একটা কথা ছিল তোমার সঙ্গে, কিন্তু বলবো না। মানে বলবে না কেন? বলবো না কারণ তুমি আমার কথাটা রাখলে না। আরে এটা আবার কি ধরনের ছেলে মানুষ জিষ্ণু? হ্যাঁ, আমি এরকমই ছেলে মানুষ। তুমি আমার জন্য 3টে গান গাইতে পারলে না, তাই তোমাকে আমি আর কিছু বলবো না। যদি গানটা গাইতে তাহলে বলতাম। বেশ, তোমাকে বলতে হবে না, যাও। ঠিক তো? পরে কিন্তু আবার বলো না যে জিষ্ণু আগে থেকে কেন এই কথাগুলো তুমি আমাকে জানাওনি। এরকম সারপ্রাইজ কেউ দেয়? এই জিষ্ণু, দেখো ভালো হচ্ছে না কিন্তু। তুমি কি বলছো আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে একটু খুলে বলবে যে কিসের সারপ্রাইজ, কি বলছো তুমি? না বলবো না। কেন বলবো? আরে জিষ্ণু শোনো, আজব ছেলে সত্যি, কথাটা বললোই না। কিন্তু কি বলতো? যাকে যখন বলার হবে নিজেই বলবে। প্লিজ মেঘ, ওরা খুব রিকোয়েস্ট করছে, মাত্র 3টে গানই তো। বললাম তো জিষ্ণু, নো চান্স। ঠিক তো? বড্ড রিকোয়েস্ট করছে কিন্তু। না জিষ্ণু, একেবারেই না, কোনো মতেই না। বললাম তো নো চান্স। নো চান্স? এই ডার্লিং, নো চান্স বললে কিন্তু আমি পিছিয়ে যাব না। হ্যাঁ, কার ফোন? কে ফোন করেছে? গলাটা চেনা চেনা লাগছে। কে বলছেন? সে কি, তুমি আমাকে চিনতে পারছো না? জানে মান, ইউ আর মাই সুইট হার্ট, মাই লাভ। আসলে কি বলতো, এই ষষ্ঠীর দিন না তোমার জন্য মনটা কেমন কেমন করছিল, তাই ভাবলাম তোমাকে একটু ফোন করি। খুব মিস করছি তোমাকে, জানো তো, খুব মিস করছি, জানি না। শাট আপ রূপঙ্কর সান্যাল, জাস্ট শাট আপ। এই মেঘ মেঘ মেঘ, তুমি এইভাবে বলো না প্লিজ। তুই আরে, তোমার মুখে গোটা গোটা ভাবে আমার নামটা শুনতে না ভালো লাগে না। তুমি একটা কাজ করো না, তুমি রূপ বলো, অনলি রূপ। তোমার সাহসটা দেখছি বড্ড বেশি বেড়ে গেছে। কি বললে সাহস? মেঘ, সাহস তো আমার চিরকালই বেশি, সেটাকে তুমি জানো না? তুমি জানো তো, কিন্তু তাও তুমি এটা করলে। এটা তুমি কি করলে মেঘ? আমার মতো একটা বাঘকে আহত করে কোণঠাসা করে দিলে। তুমি তুমি আমাকে অ্যাটাক করেছো মেঘ, এবার সেই বাঘের পালা তোমাকে অ্যাটাক করার। তাই আমি তো তোমাকে অ্যাটাক করবই। তবে ডার্লিং, আমার একটা কথা আছে, আমি অ্যাটাক করলে সামলাতে পারবে তো? বাবা, মিস্টার সান্যাল, তুমি আমাকে অ্যাটাক করবে? এবার তোমার অ্যাটাকের পালা। এই তো তোমার অবস্থা। নিজেকে দেখেছো তুমি? দেখেছো একবারও যে নিজেকে বাঘ বলছো? তো যখন নিজেকে বাঘই বলছো, তাহলে অন্য নাম্বার থেকে কেন ফোন করছো? নিজের ফোন থেকে, নিজের নাম্বার থেকে ফোন করার সাহস নেই তোমার? আসলে কি বলো তো, তুমি না বাঘ নও, তুমি হলে ছুঁচো। আর যেটাকে লড়াই বলছো সেটাকে লড়াই বলে না, সেটাকে বলা হয় চড়ুই পাখির কলম। তুমি বড্ড বার বেড়েছো মেঘ, জানো তো, অনেক কথা বলছো আজকাল। হ্যাঁ তো, তা কি করবে শুনি? কি করবে বলো? এই যে তুমি আমাকে নতুন ফোন নাম্বার দিয়ে ফোন করছো, তা তুমি কি বুঝতে পারছো না যে তোমার এই ফোন নাম্বার ট্রেস করে তোমার এক্স্যাক্ট লোকেশনটা বের করতে পুলিশের 1 ঘন্টাও সময় লাগবে না? তখন তুমি কি করবে? কোথায় গিয়ে লুকোবে? কি হয়েছে? কার? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ দেখাচ্ছি, আর তার সাথে সাথে তোমাকে সাবধানও করছি, তুমি কিন্তু আমাকে থানা পুলিশ করতে বাধ্য করো না। পুলিশ? পুলিশ?
তোমার এই পুলিশ সেবারেও কিছু করতে পারেনি, দেখেছো তো, আর এবারেও কিচ্ছু করতে পারবে না। মেঘ, ইউ জাস্ট গেট রেডি। এবার যা করার শুধু আমি করব, তুমিও না, পুলিশও না, রাইট? তুমি শুধু দেখতে থাকো। তুমি রূপ সান্যালের লেজে পা দিয়েছ, কত বড় ভুল যে তুমি করেছো সেটা ধীরে ধীরে টের পাবে। তুমি আমার বাড়িতে ঢুকে আমার সাজানো খেলাকে নষ্ট করে আমাকে চ্যালেঞ্জ করেছো। এবার আমি তোমার বাড়িতে ঢুকে, তোমার ঘরে ঢুকে তোমাকে আদর করে আসবো, কেমন? শাট আপ রূপঙ্কর সান্যাল, ফোনের পেছন থেকে কথা না বলে না সামনে এসো, আমিও দেখতে চাই তোমার কত সাহস। ওরে বাবা, দেখেছো আদরের নাম শুনে এক্সাইটেড হয়ে গিয়ে এখনই তাড়া দিতে শুরু করে দিল। আরে বাবা, আমি যখন প্রমিস করেছি যাবো তোমার কাছে যাব, তোমার ঘরে গিয়ে তোমার সামনে দাঁড়াবো, তারপর তোমাকে আস্তে আস্তে। কি হয়েছে মেঘ? মা, কি হয়েছে? কি হয়েছে মেঘ? হ্যাঁ, কি বলছিল ফোন করে? হ্যাঁ, মা, কিছু- রেগে গেলি কেন? কি হয়েছে বল না, বল না, আমাকে একটু বল না মা। না কিছু হয়নি, তুমি শান্ত হও। শান্ত হবো কি করে? ও তো ভয় দেখিয়ে তোকে কথাগুলো বলছিল, আমি তো শুনতে পাচ্ছি। শোনো না, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও না, থানায় যাও না, পুলিশের সাথে কথা বলো না। মা প্লিজ তুমি শান্ত হও, এভাবে উত্তেজিত হও না। তুমি কিন্তু শুধু শুধু প্যানিক করছো। আচ্ছা, ওই লোকটার ক্ষমতা আছে আমাকে ভয় দেখানোর? ও নিজে ভয় পেয়ে আছে, ও জানে যে ওর জেলের বাইরে থাকার দিন শেষ, তাই ভয় পেয়ে এসব করছে। মা, আমি ওই লোকটাকে একটুও ভয় পাই না, আর তুমিও ভয় পেও না প্লিজ। মেঘ, এই অবস্থায় এটা কিন্তু খুব ডেঞ্জারাস। ও জানে যে কিছুদিনের জন্য ও জামিনে ছাড়া পেয়েছে। ও এখন চাইবে সবাইকে ভয় দেখাতে, যাতে ভয় পেয়ে সকলে কেসটা তুলে নেয়। তার জন্য যতখানি বেপরোয়া হওয়া যায় ও ততটাই হবে। সেটা তুমি ওকে বোঝাও, বোঝাও ওকে, না হলে কাল থেকে তো উনি এদিক ওদিক অনুষ্ঠান করে বেড়াবেন। মেঘ, আমার মনে হয় মা একদম ঠিক বলছে। এরকম অবস্থায় তোর এই অনুষ্ঠানগুলো নেওয়া। ময়ূরী, ওর অনুষ্ঠানগুলো নিয়ে ও কি করবে সেটা ওকেই ভাবতে দাও, তোমার না ভাবলেও চলবে। আমি জানতাম ভাবি, আমি এখন মেঘের ভালো কিছু বললেও তোমরা উল্টোই নেবে। কিন্তু কি বলো তো, রূপ যে কতটা ডেঞ্জারাস সেটা আমি সব থেকে ভালো জানি মেঘ। শোন দিদিভাই, রূপ কতটা ডেঞ্জারাস সেটা পুরোপুরি না জেনেই কিন্তু তুই ওর সঙ্গে মিশেছিস। কিন্তু আমি জানি রূপ ঠিক কতটা ডেঞ্জারাস হতে পারে, আমি নিজে সেটা এক্সপিরিয়েন্স করেছি। রূপ না ছুরি নিয়ে আমাকে মারতে এসেছিল, রূপ ছুরি নিয়ে দাঁড়িয়ে আর আমি ওর মুখোমুখি। আর মা, এত কিছুর পরেও যখন আমি ওই লোকটাকে ভয় পাইনি, আর কোনোদিন পাবো। লোকটা যে তোর উপর সবচেয়ে বেশি রেগে আছে সেটা কি তুই বুঝতে পারছিস? বুঝতে পারছি, কিন্তু এখন ওর ভয়ে যদি আমি ঘরে লুকিয়ে থাকি, ওর ভয়টা নিজের ওপর চেপে বসতে দিই, তাহলে তো ওর উদ্দেশ্যটাই আমি সফল করছি মা। আর আমি যদি ওর ভয়ে ঘরে লুকিয়ে বসে থাকি, তাহলে কালকে ওর বিরুদ্ধে আমি কোর্টে লড়বো কি করে? তখন তো ওই সফল হয়ে যাবে, সেটা আমি কি করে হতে দেবো মা? ও তো ছাড়া পেয়ে যাবে। কিন্তু মেঘ, মধুমিতা, মেঘ কিন্তু ঠিক কথাই বলছে। তুমি তার মানে বলতে চাইছো যে মেঘ কাল থেকে 14 জায়গায় গান গেয়ে বেড়াবে? হ্যাঁ, ও যেখানে যেখানে কমিট করেছে সেখানে সেখানেও যাবে। হ্যাঁ, একে সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কিন্তু একজন ক্রিমিনালের জন্য ও কমিটমেন্ট ফেল করবে না। নিজের কাজকে জলাঞ্জলি দেবে না। যদি দরকার হয় আমি থাকবো ওর সঙ্গে। সহ্য হচ্ছে না এই সবাই, কিছুতেই সহ্য হচ্ছে না। আমার কথা কেউ শুনছে না, কেউ কানেই তুলছে না আমার কথা। মাও মেঘের চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে গেল। আস্তে আস্তে তো মেঘ দেবী হয়ে উঠছে এ বাড়িতে। না, আমি সেটা কিছুতেই মেনে নিতে পারছি না। যেভাবেই হোক এই দেবীর বিসর্জন আমাকে দিতেই হবে। বাটামটা ঠিক করে লাগিয়েছিস তো? হাওয়া দেবে, হাওয়া দিলে উড়ে যাবে না তো? ঠিক আছে। আরে এখানে লাগালি কেন? একটু উপরে লাগালে দূর থেকে লোকে দেখতে। মেঘ, মেঘ আসছে আমাদের পাড়ায় গান গাইতে। আরে
নীল তো এই পুজোর কালচারাল কমিটিতে আছে, তাহলে নীলই কি মেঘকে এখানে? আরে ভাস্কর কাকু, আরে হ্যাঁ কে কে শুভ ষষ্ঠী। শুভ ষষ্ঠী, ভালো আছিস তো? হ্যাঁ, কি দেখছিলেন? ইয়ে মানে দেখছিলাম আর কি ওই এ ভাস্কর, আরে বিমল দা, কি খবর? ভালো 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 আছো? শুভ এরকম ষষ্ঠী। অবাক হয়ে ব্যানার দেখছো কেন? না না, অবাক হয়ে দেখার কি আছে, আমি এমনি দেখছিলাম আর কি, দাঁড়িয়ে দেখছি। না, দেখে তো অবাকই মনে হলো। তোমাদের বাড়ির বউ অষ্টমীর দিন যে পাড়ার ফাংশনে গান গাইছে, সেটা তুমি জানতে না? আরে জানবো না কেন, আরে আমি জানবো না, কিন্তু এই এত বড় করে পোস্টার টোস্টার দিয়ে এত এইসব পাবলিসিটি এসব দেখে ঘাবড়ে গেছিলাম। শোনো না, বলছি একটু এদিকে শোনো, একটু জরুরি কথা আছে। চল আসছি। ভাস্কর, একটু আসছি বুঝলে, আজ ষষ্ঠী পুজো শুরু, বুঝতেই তো পারছো। তুমি যাও বিমলদা, যাও যাও যাও। খুব ব্যস্ততার মধ্যে হ্যাঁ, তো আছি। তোমার বই তো সব। যাও। আরে হ্যাঁ এ পাড়ায় বহুদিন পর এরকম পুজো এত সুন্দর করে অনুষ্ঠান হচ্ছে, বল? হ্যাঁ হ্যাঁ, তবে এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করতে গিয়ে আমাদের কালঘাম ছুটে গেছে। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। পাড়ার প্রোগ্রাম হলেও বৌদি কিন্তু আমাদের একটুও রেয়াত করেনি। প্রথমে তো রাজি হচ্ছিল না, পরে প্রায় হাতে পায়ে ধরে আমরা রাজি করিয়েছি। কি বলছিস? হ্যাঁ, আর কত টাকা নিচ্ছে জানেন? কত? সর্বনাশ করেছে। এবারে কি হবে বলতো? কি আবার হবে? জিতুই তো ওর সাথে কন্ট্যাক্ট করেছিল। ও তখন বলেছিল যে ওর একটা শো ক্যান্সেল হওয়ার হাই চান্স আছে, যদি ওই শোটা ক্যান্সেল হয় তাহলেও আমাদের শোটা করবে। কিন্তু তখন তো বলতে পারছিল না যে ওর শোটা ক্যান্সেল হবে কি হবে না, তাই আমরাও কাউকে কিছু জানাইনি। না না না, তাও তোর অন্তত উচিত ছিল আমাকে এটুকু জানানোর। আরে বাবা, এই তো জানাচ্ছি, ফাংশন তো আর আজ না, দুদিন বাদে তো ফাংশন। শোনো কাকা, মেঘ আর জিষ্ণু সেন যদি একসাথে স্টেজে ওঠে না, আমাদের পাড়ার ইজ্জত কিন্তু একেবারে বেড়ে যাবে। সে তো যাবে, কিন্তু সৌরনীল কালচারাল কমিটিতে আছে, ওকে আগে বলা দরকার। কোনো দরকার নেই, এমনিতেও সৌরনীলদা পাড়ার কোনো ব্যাপারে থাকে না। আর জিষ্ণু সেন আসতে জানলে ও কিন্তু আপত্তি করতে পারে, কারণ কদিন আগেই মেঘ আর জিষ্ণু সেনকে নিয়ে একটা নিউজ পেপারে কিন্তু গসিপ বেরিয়েছিল। সে তো জানি, সেই জন্যই তো বলছি যে ব্যাপারটা আগে থেকে বলে রাখা দরকার সৌরনীলকে। বলছি তো কোনো দরকার নেই, একেবারে চেপে যাও। প্রোগ্রামের দিন কিছু একটা বলে ঠিক ম্যানেজ করে নেব। তবে কাকা, প্রোগ্রাম কিন্তু হচ্ছে, হ্যাঁ, মেঘ আর জিষ্ণু সেনের যুগলবন্দি। ভাস্কর, তুমি ঠিক দেখেছো নাকি বানিয়ে বানিয়ে মজা করছো? কি মুশকিল, আমি বানিয়ে বানিয়ে কেন মজা করতে যাবো বৌদি? আরে আমি তো দেখলাম, সেটাই বলছি তোমাদের। হ্যাঁ, আমার না ভীষণ অবাক লাগছে যে মেঘ আমাদের পাড়ায় ফাংশন করতে আসতে রাজি হয়েছে। আচ্ছা, ও কি জানে না যে নীল আমাদের এই কমিটিতে রয়েছে, প্রোগ্রাম কমিটিতে? হয়তো দেখো গিয়ে নীলই। তোমাদের অবাক লাগছে মেয়ে এখানে আসছে বলে? ব্যাপারটা কি অবাক হওয়ার মতো নয় দাদা ভাই? একেবারেই না, কারণ মেঘ একজন প্রফেশনাল সিঙ্গার, ওর এই পাড়া ওই পাড়া দেখার কথাই নয়। তবে আমার অবাক লাগছে টাকার অঙ্কটা। এটাতে তোমাদের কারো খটকা লাগছে না? কেন? এতে খটকা লাগার কি আছে? মেঘ এখন যথেষ্ট নাম করেছে, বড় বড় জায়গায় বড় বড় আর্টিস্টদের সঙ্গে ও গাইছে, আর লোকে ওর গান ভালোও তো বাসছে, আর তাই ওকে রেমুনারেশনটা দিচ্ছেও। আমার তো মনে হয় এই রেমুনারেশনটা ও পেতেই পারে। আমার কিন্তু অন্য কথা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে মেঘের এখানে অনুষ্ঠান করতে আসার কোনো ইচ্ছেই ছিল না, আর তাই না আসার জন্যই ও এতগুলো টাকা চেয়েছিল। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো দাদা। আমি ওই পাড়ার ছেলেগুলোর সঙ্গে কথা বললাম তো, ওদের কথা বলার ধরন দেখে আমার মনে হলো এই অ্যামাউন্টটা ওদের কাছে বিশাল। তার মানে তাই যদি হয়, ওরা ওদের বাজেট এক্সিড করে মেঘকে টাকাটা দিচ্ছে, তাই না? বল, এই যে নীল, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। কি হলো? আচ্ছা শোনো, তুমি তো কালচারাল কমিটির মেম্বার, কই তুমি তো বললে না যে মেঘ এবছর গান গাইতে আসছে এখানে? আরে এতে বলা বলির কি আছে? সকলেই মেঘের নাম সাজেস্ট করছিল, সকলে চাইছিল যে মেঘ পাড়ায় গান গাইতে আসুক, সেই জন্যে। তারপর ওরা আমাকে জানায়। এবার দেখো, আমার তো আর এতে আপত্তি করার কোনো জায়গা থাকতে পারে না। আমাদের পার্সোনাল ব্যাপার, আমি ওখানে কেন টেনে নিয়ে যাবো? নীল, মেঘ কত টাকা নিচ্ছে রে জানিস? হ্যাঁ শুনেছি, তবে দেখো ওটা তো ফিনান্সিয়াল কমিটির ব্যাপার, ওরাই ঠিক করবে ওই টাকা দিয়ে ওরা কাউকে আনাবে কি আনাবে না। তবে আমি ওদেরকে বলেছি যে তোমরা কিন্তু আমাকে টাকা কামানোর ব্যাপারে মেঘকে কিছু বলতে পারো না, আমি কাউকে কিচ্ছু বলতে পারবো না। আচ্ছা দাদা ভাই, হ্যাঁ, এতগুলো টাকা কে দিচ্ছে রে? মানে ওদের বাজেট তো এর অর্ধেক ছিল।
কি মুশকিল বল দেখি, এসব আমি কি করে জানবো? তুই এমনভাবে প্রশ্ন করছিস না যেন টাকাগুলো আমি দিচ্ছি। আরে বাবা, আমি তো বলিনি তুই দিয়েছিস, আমি শুধু জিজ্ঞেস করলাম, মানে কে দিয়েছে সেটা কি তুই জানিস? সেটা আমি কি করে জানবো? অদ্ভুত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কে টাকা দিচ্ছে না দিচ্ছে এত সব খবর রেখে আমরা কি করব? আমরা হলাম আদার ব্যাপারে, জাহাজের খবর রেখে আমাদের কি লাভ? হ্যাঁ হ্যাঁ, এতদিন পর মেঘ আসছে, আমরা সবাই মিলে জমিয়ে মেঘের গান শুনবো, এই আনন্দ আমার নাচতে ইচ্ছে করছে। ব্যাস, কি বলে? ঠিক বলেছে, ঠিকই বলেছে। এই নীল, কবে আসছে ও? আচ্ছা শোনো না, ও যখন আসবে গান গাইতে ফাংশনে, তখন আমাদের বাড়িতে আসতে বলবে না? দয়া করে এই ভুলটা তোমরা কেউ করো না প্লিজ। মেঘ এমনিতেই ইরিটেটেড হয়ে আছে অনেকগুলো কারণে, তার উপরে তোমরা যদি এরকম চাপ দাও হিতে বিপরীত হবে। আর সেটা যে হচ্ছে সেটা তোমরা বুঝতে পারছো না। ঠিকই বলেছেন আপনি দাদাভাই, আমরা কেউ ওকে জোর করব না আমাদের বাড়িতে আসতে। আচ্ছা না না না, আমি বলবো না ওকে, আমি একবারের জন্যও ওকে আসতে বলবো না। আমি ওই লাস্ট রোতে বসে চুপচাপ ওর গান শুনবো, ঠিক আছে? আমি উপরে যাচ্ছি। জানিস ছোট, আমার না খুব গতবারের পুজোর কথা মনে পড়ছে আজ। মেঘ গতবার কত উৎসাহ নিয়ে এসে আমাকে বলল প্যান্ডেলে যাওয়ার কথা, আর আমি না ওকে কিন্তু এটা থামিয়ে দিলাম। থামিয়ে দিয়ে আমাকে বললাম আমাদের বাড়ির কেউ পুজোর প্যান্ডেলে গিয়ে বসে থাকে না। কথাটা যে ওর কতটা খারাপ লেগেছিল এখন আমি বুঝতে পারি। দিদি ভাই, আমরা তো কোনোদিন পাড়ার পুজো প্যান্ডেলে যাই না, তাই না? এবছর যাবে? যাবি রে? তাহলে তো খুব ভালো হয়, আমার খুব যেতে ইচ্ছে করছে। আচ্ছা তাহলে আজকে তো সন্ধ্যেবেলা বোধন, তাহলে বোধনের সময় থেকেই আমরা প্যান্ডেলে থাকি। ঢাক বাজা, কাসর বাজা, হলুদে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো সেই কবে কোন কালে এরকম প্যান্ডেলে এসে ঠাকুর দেখতাম, বিয়ের পরে পরে কয়েকটা বছর। তারপরে তো শুধুই ব্যস্ততা আর ব্যস্ততা, পুজোর সময় কোনোদিন ছুটিও নিইনি। তা হবে প্রায় 27-28 বছর পরে আজকে আবার ছুটি নিয়েছি এবার। তা ছুটি নিয়ে এবার কেমন লাগছে সেটা বলো। দিব্য লাগছে, মনে হচ্ছে বয়স কমে যাচ্ছে। ও দিদি ভাই, ওই দেখো, আসবো গান শুনতে, তুই আসবি তো ছোট? মা যেন গিনি আর নীলের জীবনটা ঠিক করে দেয়। মা, তুমি ওদের দেখো মা। এক মিনিট বৌদি, এই সেজুতি আমি একটু আসছি। আরে আমি যেটা বলছি শোন। ডাক্তার বাড়ি না? হ্যাঁ তো। ও বাবা, এবছর হলো কি? এদের তো নাক উঁচু প্রচন্ড, কোনো বছর পুজোতে দেখা যায় না। আজ কি না পুজোর প্যান্ডেলে ভাবাই যাচ্ছে না।
আমাদের পাড়ার পুজো এবার জাতেই উঠে গেল। এই ওদের বাড়ির মেয়েদের তো দেখতে পাচ্ছি না। সে আর দেখবে কোত্থেকে, সে নিয়ে তো এখন উকিল আদালত হচ্ছে। বেশ হয়েছে, যেমন সব অহংকারে মটমট করে আমাদের সাথে মিশেও না। এই চলো না একটু গল্প করে আসি। ওদের বাড়ির ছেলের বউ তো শুনেছি বাপের বাড়িতেই থাকে। চলো যাই, একটু খুঁচিয়ে দিয়ে আসি। চলো চলো। যাবে? চলো 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 চলো। রূপ ছাড়া পাওয়ার পর থেকে গিনিটা কেমন সিটিয়ে আছে জানো তো, বেরোতেই চাইছে না। কত করে বললাম যে আমাদের সঙ্গে আয়, কিছুতেই এলো না। ছোট, ওকে এখন জোর করিস না, ওকে একটু ওর মতন থাকতে দে। দেখবি আস্তে আস্তে কনফিডেন্স ফিরে আসবে, সব ঠিক হয়ে যাবে। আর দেখ না, এর পরের দিন ওই রূপের জামিন আর এক্সটেন্ডেড হবে না। আমি এখনো বিশ্বাস করি অন্যায় করলে তার শাস্তি তোমাকে পেতেই হবে। এই যে দেখ, আমাকে দেখ, আমি শাস্তি পাচ্ছি। আমি অন্যায় করেছি, তাই জন্য আমার ছেলে মেয়েগুলো ভালো নেই, এইটাই আমার শাস্তি। রূপও ভয়ানক শাস্তি পাবে, আমি ওকে ছেড়ে দেব না। আমার বড় মেয়ের গায়ে হাত তুলেছে, ওকে তার দাম চোকাতেই হবে।